হসপিটালের করিডোরে আস্তায়মান সূর্যের কিঞ্চিত কিরণের আভাস বুঝিয়ে দিল একটি ব্যস্ত দিনের সমাপ্তি হচ্ছে। করবীর মাথা ঝিমঝিম করছে। ডাক্তার বললেন প্রেশারটা কমেছে অনেক, তাই হয়তো মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তবে কে আনলো তাকে এখানে? অন্তঃস্থলে প্রশ্ন উদিত হতেই তার সামনে ঝলমলে হাসি দিয়ে উপস্থিত হলো পার্থিব। এসেই চঞ্চল কণ্ঠে শুধালো, ভালো আছো এখন কবরী? করবী মাথা নাড়ালো। সে যেই বেডে শুয়ে আছে তার আশেপাশে আরও এমন বেড 15-20টা। সে কারণেই রোগী এবং তাদের আত্মীয় স্বজনের হইচইয়ের কারণেই মাথাটা আরেকটু ভার হলো তার। তবুও কিছুটা অস্ফুট স্বরে উত্তর দিল, ভালো আছি। আপনি এখানে? তুমি জ্ঞান হারানোর পরেই তো ক্যাম্পাসে খবর গেল। তারপর আমরা কয়েকজন এসে তোমাকে রাস্তায় জ্ঞান শূন্যতায় পেলাম। বাসা থেকে খেয়ে আসনি কবরী? এমন বোকামি কেউ করে? একটা বিপদ হয়ে যেতে পারতো। করবী মাথা ঘোরানোর জন্য চাপা হাসলো, বলল, খাবো না কেন? খেয়েছিলাম তো। সে তুমি কতটুকু খেয়েছো তা তোমার রিপোর্টই বলে দিয়েছে। এবারে জবাবটা এলো অন্য কারো কণ্ঠ থেকে। করবী মাথা হেলিয়ে পার্থিবের পেছনে তাকাতেই দেখলো তিমির দাঁড়িয়ে আছে। তার একটি হাতে ডকুমেন্ট, একটা হয়তো রিপোর্টগুলো, আরেক হাতে বিশাল দানবীয় আকারের একটি পলিথিন ব্যাগ, যেটা দেখেই বোঝা যাচ্ছে এর ভেতরে রং বেরঙের ফল দিয়ে ভরা। করবী আমতা আমতা করে বলল, আসলে তাড়াতাড়ি বের হতে গিয়ে খেতে মনে ছিল না। তোমার যে পাকস্থলীতে আলসার আছে সেটা মনে আছে তো? করবী এবার আরও হতভম্ব হলো। তার যে পাকস্থলীতে ছোট আলসার দেখা দিয়েছিল সে কথা তো ও কাউকে কখনো জানায়নি। তবে ভদ্রলোক জানলো কিভাবে? করবীর দ্বিধাদ্বন্দ্বে আচ্ছাদিত মুখমণ্ডল দেখে তিমির বোধহয় কিছুটা আঁচ করতে পারল। তাই সেই প্রশংসা পরিষ্কার করতেই সে কিছুটা ব্যাখ্যার্থে বলল, আমি জানতাম না, ডাক্তার জানালেন। এখানে আসার পর তোমার বেশ কয়েকটা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সেই সুবাদেই জানা। তা যার আলসার আছে সে কিভাবে খালি পেটে থাকে আমাকে একটু বোঝাও। এটা কতটা ঝুঁকিপূর্ণ জানো না? শেষের প্রশ্নটুকু বেশ কৈফিয়তের ভঙ্গিতেই ছুড়ল তিমির। করবী মাথা নত করলো। আশপাশ হাতড়ে অজুহাত খুঁজতে গিয়েই ফিরে এলো অজুহাতবিহীন। এমন অস্বস্তিকর পরিবেশকে শীতল করতেই পার্থিব বলল, থাক, তিমির হয়তো ওর তাড়াহুড়ো ছিল তাই খাইনি, বাদ দে। তিমির বাদ দিল অবশেষে। ঠিক তন্মধ্যেই করবীর ছোট্ট ভাঙাচোরা ফোনটা বেজে উঠল। করবী এদিক ওদিক ঘুরল ফোনের খোঁজে, কিন্তু পেল না। অথচ রিংটনের শব্দটা বেশ কাছ থেকেই আসছে বোঝা যাচ্ছে। ঠিক তখনই তিমির নিজের পকেট থেকে করবীর ফোনটা বের করে এগিয়ে দিল। করবী কৃতজ্ঞতার হাসি দিয়েই ফোনটা রিসিভ করলো। ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে ঝাঁঝালো একটা কণ্ঠস্বর শোনা গেল, তুমি কি আর পড়াবার পারবা না? না পড়াবার পারলে কইয়া দিবার পারো না? কোনো দায়িত্ব জ্ঞান নাই তোমার? কয়টা বাজে দেখছো? কখন আসবা কও দেখি। করবী কিঞ্চিত লজ্জা পেল তার ছাত্রর মায়ের কথায়। তাছাড়া তার ফোনটা নষ্ট হওয়ার কারণে অপর পাশের শব্দটা ভীষণ বেশি শোনা যায়। হয়তো পার্থিব এবং তিমিরও সেটা শুনেছে। করবী লাজুক স্বরে বলল, আন্টি আর 40 মিনিটের মাঝে আসছি। কোথাও যেতে পারবে না বলে দাও। তিমিরের রুক্ষ কঠিন স্বরে করবী চোখ উল্টে তাকালো, মিনমিন করে বলল, যেতেই হবে। কোথাও যেতে হবে না, তুমি বলো যে এখন পারবে না ফার্স্ট। করবী আমতা আমতা করলো। এই মহিলা ভয়ঙ্কর। তাকে এখন এই কথা বললেই ওনার কথার ট্রেনে বুলেটের গতিতে ছুটবে। এদিকে তিমিরও তাকিয়ে আছে শক্ত চোখে। করবী কিছুক্ষণ দোনামোনা করে অবশেষে ভদ্রমহিলাকে বলল, আজকে না, আসলে সমস্যা হবে আন্টি। মহিলা রেগে গেলেন বোধহয়। ফুলকির বেগে বললেন, আজকে না আর কোনোদিনও আসবার প্রয়োজন নেই। কথাটা বলেই সংযোগ বিচ্ছিন্ন করলেন ভদ্রমহিলা। অসহায় চোখে তাকালো করবী। টিউশনিটা আজ গেল বুঝি। কিভাবে যে সংসার চলবে? তপ্ত এক শ্বাস ফেলল সে। ভীষণ ক্লান্ত লাগছে। এখন আর এত চিন্তা নিতে পারছে না সে। আর কত? তিমির গম্ভীর কণ্ঠে বলল, শিক্ষকতার পেশার সম্মানের যেখানে সম্মানই নেই সেখানে এই পেশার মর্ম কি রইল? করবী হতাশ চোখে দৃষ্টি নিবদ্ধ করলো সাদা ঝকঝকে ফ্লোরে। উদাস ভঙ্গিতে উত্তর দিল, পেটে খিদে থাকলে সম্মানের পাঠ কেবল নথিবদ্ধ বিদ্যে মনে হয়। সম্মান দিয়ে আর যাই হোক সংসার চলে না। করবীর মলিন কথায় নিবিড় হয়ে গেল পরিবেশ। কেউ আর টু শব্দটুকুও করলো না। ডাক্তার এলেন আবার। করবীকে আরেকটু পরীক্ষা নিরীক্ষা করলে। কিছুদিন বিশ্রামের পরামর্শ এবং কিছু ওষুধপত্র লিখেই ছুটি দিয়ে দিলেন। হসপিটাল থেকে বেশ সাবধানের সাথেই বের করলো তিমির, ভীষণ যত্নে। এতটা যত্ন বহুদিন তাকে কেউ করেনি। প্রাপ্তবয়স্ক করবী কিছুটা বয়স ভুলে নির্লজ্জ হলো যেন। আর চোখে প্রায় 4-5 বারই তিমিরকে দেখল। শেষবার তো চোখ
শেষবার তো চোখেও চোখ পড়লো। এবার সে একটু লজ্জা পেল। ইস, লোকটা কিছু ভেবে না বসে। হসপিটাল থেকে বেরিয়েই করবী বিনীত স্বরে কৃতজ্ঞতা জানালো ওদের। বলল, রিক্সা করে দিলেই চলে যেতে পারবো। আপনাদের আজ বেশ ভোগান্তিতে ফেললাম। পাগল নাকি? তোমাকে এই অবস্থায় আমরা একা ছাড়বো নাকি? বাসা অবধি পৌঁছে দিয়েই তবে আমরা যাব। করবী এবার আতঙ্কিত হলো। বাবা অবধি অসুস্থতার খবর পৌঁছানো যাবে না, এতে বাবা চিন্তায় অসুস্থ হয়ে পড়বে। তাই সে অমত করলো। বলা যায় সাহায্য করার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সংশয় নিয়ে। না না, পারবো আমি। পারলে যাবে, সমস্যা নেই। এখন কিছু খেতে হবে। আমরা দুপুর থেকে না খাওয়া, তুমিও তো খাওনি, তাই না? তিমির খাওয়ার প্রসঙ্গ ওঠাতেই করবীর পেটে খিদেরা হামাগুড়ি দিয়ে যেন পড়ল। তারও যে ভীষণ খিদে পেয়েছে। পার্থিব বলল, হ্যাঁ ভাই, ভালো কথা মনে করছিস, আমারও ভীষণ খিদে পেয়েছে। তাহলে চলো সামনের হোটেলে গিয়ে কিছু খাওয়া যাক। খিদে পেলেও করবী স্বীকার করলো না, বরং ছল চতুরির ছক সাজালো কিভাবে ঋণের ভার আর বাড়ানো না যায় সেটার। কিন্তু ধোপে টেকলো না সেই ছক, পৌঁছাতে দিল না তিমির। তিনজন মিলে গেল খাবার খেতে। বেশ অনেকটা দিন পর করবীর খাবার প্লেটে সুস্বাদু মাংস উঠল। কতদিন পর ঠিক মনেও করতে পারলো না মেয়েটা। চুই ঝালের খাসির মাংস করবীর অনেক প্রিয় খাবার, কিন্তু অনেক মাস কিংবা বলা যায় বছর এই খাবারটি খাওয়ার সামর্থ্য হয়নি তার। বাবারও তো ভীষণ প্রিয় এই মাংসটা। যাওয়ার সময় না হয় নিয়ে যাবে বাবার জন্য একটু। অনেক হয়েছে হিসেব নিকেশ। বাবাটা তো তার শখ পূরণ করার অনেক চেষ্টা করেছে, তবে সে কেন বাবার এই ক্ষুদ্র পছন্দ অপরিপূর্ণ রাখবে? করবী বেশ প্রশান্তি নিয়েই খেলো। খাবারের মাঝে একজনের খাবার প্যাকেট করেও দিতে বলল। পার্থিব তখন মুচকি হেসে জিজ্ঞেস করছিল, ছোট ভাই বোনের জন্য নাকি? করবী মাথা নাড়ালো। খেতে খেতে উত্তর দিল, বাবার জন্য। করবীর উত্তরে তিমির একবার কেবল চোখ উঠিয়ে তাকিয়েছিল, তারপর আবার নিজ খাওয়ায় মনোনিবেশ করেছিল। খাওয়া দাওয়া শেষ হতেই বাড়ির পথ ধরল ওরা। পার্থিবের কল আসায় করবীর দায়িত্ব পুরোটাই তিমিরের কাঁধে দিয়ে সে ব্যতিব্যস্ত হয়ে গন্তব্যের দিকে রওনা দিল। কিন্তু করবীর দ্বিধাদ্বন্দ্ব মন। এখন রাত 8টা, এই সময় যদি ও এলাকায় তিমিরের সঙ্গে যায় তবে কেউ কিছু আবার বলবে না তো? ওদের এলাকার মানুষ তো আবার ওর পিছে লাগতে পছন্দ করে ভীষণ। করবী এত সুন্দর অথচ বিয়ে করছে না বলে তো প্রায় কত কানাঘুষা করে ওরা। করবীর সংশয় ভরা মনের খবর বোধহয় কিছুটা আঁচ করতে পারল তিমির। শুধালো, কোনো সমস্যা? করবী ধীরসুস্থে জবাব দিল, আসলে এত রাতে যদি কারোর সাথে দেখা হয় আর আপনাকে আমার সঙ্গে যদি কেউ দেখে তাহলে হয়তো খারাপ কথা উঠবে। করবীর দ্বিধাযুক্ত কথায় এই প্রথম তিমির হাসলো। লম্বা চওড়া মানুষটা বাচ্চাদের মতো খিলখিল করে হাসলো। ভীষণ প্রাণ খোলা সেই হাসি। করবী তাজ্জব বনে গেল। কি সুন্দর হাসি লোকটার। চুপচাপ তিমির এবং হাস্যোজ্জ্বল তিমির দুজন যেন দুটো ভিন্ন মানুষ। একজনের সাথে আরেকজনের কোনো যোগসূত্র নেই। করবী হতবম্ব হয়ে শুধালো, কি হলো? তিমির হাসি থামালো, তবুও ঠোঁট জুড়ে লেপ্টে আছে সেই হাসির রেশ। বলল, সিএনজি দিয়ে গেলে তো আর সমস্যা নেই, তাই না? তোমার এলাকার মানুষও দেখবলো না আর সমস্যাও হলো না। করবী তাও বার কয়েক না করলো, কিন্তু তিমির এক কথার মানুষ। সে সিএনজি ভাড়া করলো। তারপর উঠে পড়লো দুজনেই। মাঝে বেশ খানিকটা দূরত্ব রেখেই বসলো। করবীর বেশ ঘুম পাচ্ছে। এই এক বাজে স্বভাব তার। ভাত খেলেই ঘুম ধরে। শরীরটা এখনও আরাম ভুলতে পারেনি। পুরো রাস্তায় চুপচাপ রইল দুজনেই। আসার পথে ডাক্তারের দেওয়া ওষুধগুলো কিনে দিল তিমির। করবী মনে মনে হিসেব করছিল ঠিক কত টাকার ঋণ উঠল ঘাড়ে। অতঃপর টাকার বিরাট অঙ্ক ফলাফলে মিলতেই হতাশ হলো। মনে মনে সৃষ্টিকর্তার প্রতি অভিযোগ করে বলল, গরিবের কেন যে তুমি অসুখ দাও আল্লাহ? অসুখ গরিবের জন্য মৃত্যুর চেয়েও ভয়ানক চেয়ে। সিএনজি বাড়ির কাছে আসার আগেই করবী ঘুমে বিভোর হয়ে পড়ল। ডাকলো না তাকে তিমিরও, বরং আলগোছে মেয়েটার হেলে যাওয়া মাথার ভরসা হয়ে এগিয়ে দিল নিজের কাঁধটা। সোডিয়ামের আলো সিএনজির জানালা ভেদ করে ছুঁয়ে দিচ্ছে মেয়েটার হলুদাভ ফর্সা মুখটা। যখনই সোডিয়ামের উষ্ণ আলো মুখে পড়েছে তখনই যেন মেয়েটার রূপ জ্বলজ্বল করে উঠছে। মনে হচ্ছে অর্ধঘোষিত শুকতারা। তিমির তার সকল ধরাবাঁধা নিয়ম ভেঙে তাকালো সেই মুখের দিকে। বড় বড় চোখের পাপড়িগুলো কি ভীষণ সুন্দর লাগছে। ছোট্ট মুখটি পুতুলের মতো যেন সুন্দর। সচরাচর এত সুন্দর মানুষ দেখা যায় না। তিমিরে দেখছে বলে মনেও পড়ে না। মনে হয় একটু বিশেষভাবেই যেন বিধাতা এই রূপ গড়েছেন। সিএনজি এসে বাড়ির কাছে পৌঁছাতে তিমির তার কাঁধে থাকা করবীর মাথাটা আলগোছে সরিয়ে নিল। অতঃপর নিরাপদ দূরত্বে এসে মৃদু স্বরে ডাকলো। ডাকতে গিয়ে অবশ্য খেয়াল করলো মেয়েটা ঘুমের চোখেও কেমন যেন দুশ্চিন্তা করছে। কিসের একটা চিন্তায় কপাল কুঁচকে রেখেছিল।
তিমির ধীরেই ডাকলো। আর খুব অবাকের ব্যাপার হলো মেয়েটা এক ডাকে ঘুম থেকে উঠে গেল। এত বিভোর ঘুম কিভাবে এত ধীর আওয়াজেও ভেঙে গেল? তিমির কিছুটা অবাকই হলো বটে। ঘুম ভাঙতেই করবি হাসলো, সুন্দর হাসি, সদ্য ভোরের ফুটে ওঠা পুষ্পের ন্যায়। বেশ নরম কণ্ঠে বলল, সরি চোখ লেগে গিয়েছিল। সমস্যা নেই, তোমার বাসায় এসে পড়ছে। করবি বেশ চটপটে পায়ে নেমে দাঁড়ালো। তিমির বসে রইল ঠায়। ফলের ব্যাগ, হোটেলের খাবারগুলো এগিয়ে দিল করবির হাতে। একবার জিজ্ঞেস করলো, পারবে একা? করবি চঞ্চল স্বরে উত্তর দিল, পারবো। তিমির বুঝলো মেয়েটা চাচ্ছে না সে নামুক এখানে, তাই সেও আর আগ বাড়িয়ে কিছু বললো না। ভাঙাচোরা দোতলা বাড়িটার ভেতরে যাওয়া অবধি সিএনজিটা ঠায় এক জায়গায় থেমে রইল। তারপর করবি নিজের ঘরে প্রবেশ করতেই দূর থেকে সিএনজির শব্দ শুনতে পেল। লোকটা বোধহয় এতক্ষণে গেল। করবির হাতে এত জিনিস দেখে তৈয়ব হোসেন চমকালেন, অবাক কণ্ঠে বললেন, কিরে মা, এত ফলমূল যে, এত কিছু কিনতে গেলি কেন? আমার শরীর তো যথেষ্ট সুস্থ আছে, শুধু টাকা অপচয় করলি। বাবার প্রশ্নে করবির বুক ভারী ভাব হালকা হলো। যাক, বাবা কিছু বুঝতে পারেনি। সে খাবারগুলো রান্নাঘরে রাখতে রাখতে বলল, বাবা, আমি আনিনি, এগুলো দিয়েছে এক স্টুডেন্টের বাসা থেকে। তুমি এক কাজ করো তো, এখানে একটার মধ্যে অনেকখানি মাংসের তরকারি আছে, আমাদের জন্য কিছুটা রেখে বাকিটা হুতুমদের দিয়ে আসো। ওরাও তো ভালো মন্দ তেমন খায় না, হুতুমটা মাংস পেলে খুশি হবে অনেক। বিন্দুরও তো মাংস ভীষণ প্রিয়। তৈয়ব হোসেন মাথা নাড়ালেন। মেয়ের এমন মহৎ মনের পরিচয়ে খুশি হলেন। ভেতরে ভেতরে গর্বে বুকটা ফুলে উঠল তার। মেয়েটার যদি টাকা থাকতো নিশ্চয়ই সেই টাকা দিয়ে মেয়েটা কত মানুষের উপকার করত। কিন্তু দুর্ভাগ্য, ওপরওয়ালা যাদের টাকা নেই তাদের যেন বড় মন, আর যাদের টাকা আছে তাদের দেন ছোট মন। প্রত্যাহিক জীবনের প্রত্যাশিত দিনটির মতন আজকের দিনটি নয় করবি। আজকের দিনটি ভিন্ন এবং মন ভালো দিন। প্রায় অনেক দিন তার জীবনে এত ভালো দিনের আগমন নেই। আকাশে মেঘ ভাসছে মহা সরোবরে, চারিদিকে বোধহয় শিউলি ফোটা মুগ্ধতা। করবি বিকেলে ঘর থেকে বেরোতেই তাদের গলি পেরিয়ে একটা বড় রাস্তায় উঠতেই একজন ভদ্রমহিলা তাকে ডাকলেন। টুকটাক জিজ্ঞেস করেই জানালেন তিনি প্রায় করবিকে দেখেন আসতে যেতে। শুনেছে করবি টিউশনি করায়, তাই তিনি এসেছেন করবির কাছে। তার মেয়ের জন্য একজন শিক্ষক প্রয়োজন। করবি যেন আকাশের চাঁদ পেয়ে গেল হাতে। নবম শ্রেণীর শিক্ষার্থী, বেতন ঠিক হলো 6,500। করবির কাছের ব্যাপারটা অপ্রত্যাশিতই ছিল বটে। হুট করে এত ভালো কিছু পেয়ে যাবে সে বুঝতে পারেনি। আনন্দ ভাগ করতে ইচ্ছে করলো তার, এবং সেই মোতাবেক সে কল দিল বিন্দুকে। অপর পাশে বিন্দু বোধহয় একটু ব্যস্ত, তাই প্রথমবার কলটা রিসিভ হলো না। করবি দ্বিতীয়বার আবার কল দিল। এবার দীর্ঘক্ষণ কল বাজার আগেই রিসিভ হলো। অপর পাশ থেকে বিন্দুর স্বচ্ছ কণ্ঠ, আরে আপা, এখন কল দিছো যে, কিছু কি হইছে? কোনো সমস্যা হইছে আপা? করবি হাসলো, জবাব দিল, কোনো সমস্যা না, তুই কি এখন ছুটি নিয়ে আসতে পারবি বিন্দু? একটা খুশির খবর আছে। কি খবর আপা? তুই এলেই বলবো, কলে বলে মজা নেই। ছুটি হয় 8টায়, এখন 4টা বাজে। দাঁড়াও, মালিকরে বইলা এখনই ছুটি নিতাছি। তোমার খুশির খবর আর আমি থাকবো না, তা কি হয় নাকি? আইতাছি। করবি ব্যতিব্যস্ত হয়ে বলল, তোর অসুবিধা হলে আসিস না বিন্দু। আমার কি এর অসুবিধা? তুমি এত চিন্তা কইরো না তো, আমি আইতাছি। করবিকে আর কথা বলার সুযোগ দিল না বিন্দু। তার আগেই কল বিচ্ছিন্ন হলো। করবি তার গলিতে ফিরে গেল। সেখানে ক্রিকেট খেলছিল এক ঝাঁক ছেলেপেলে। তাদের মাঝে একজনকে দেখে হুতুমকে নিয়ে আসতে বলল। করবি বলতেই ছেলেটা ছুট লাগালো। করবি মিনিট কয়েক দাঁড়াতেই হুতুম চলে এলো। তার গায়ে লাল রঙের ফ্রকটা করবি যেটা বানিয়ে দিয়েছিল। বাচ্চাটা কি তবে বুঝে গিয়েছে করবি আজ তাকে ঘুরতে নেবে? হুতুমের দারুণ বুদ্ধি। এতটুকু একটা মেয়ে, অথচ তার আইকিউ লেভেল অসাধারণ। হুতুমের পেছনে আসতে দেখা গেল বাণীকেও। কি সুন্দর আনন্দ নিয়ে উঠতে উঠতে আসছে। করবি হাসলো। তার আনন্দ দুঃখ ভাগ করার পৃথিবী হয়তো ছোট্ট, কিন্তু আফসোস নেই তাতে। মানুষগুলো যে নিখাত। হুতুম এসে জাপটে ধরলো করবিকে। কেমন সুন্দর ঝলমলে হেসে শুধালো, এই যে বাণীর মা, আইসকা আমাগরে তুমি ঘুরতে নিয়ে নিবা তাই না? করবিও বিপরীতে হাসলো, বলল, হুতুম যদি চাই তাহলে নিতেই পারি। হুতুম আনন্দে লাফিয়ে উঠল। থেমে নেই বানিও। কি জানি কি বুঝলো এই দুটো নিষ্পাপ প্রাণ। কোনো আনন্দে তারা হই হুল্লোড় শুরু করলো। হুতুম বাণী সহ করবি গেল একটি ব্রিজের উপর। তাদের বাসা থেকে খানিক দূরত্বেই ব্রিজটা। বিকেল হলেই রং বেরঙের সাজে সেজে ওঠে এই ব্রিজ। মনে হয় যেন মেলা হচ্ছে। আধা ঘন্টার মাঝে উপস্থিত হলো বিন্দুও। আজকেও মেয়েটা গাঢ় সবুজ রঙের একটা জামা পরেছে।
কোকড়া চুলগুলো ছেড়ে রাখা, লাল টুকটুকে লিপস্টিক ঠোঁটে ছড়ানো। বিন্দু আসতেই করবীর আনন্দ ভাগ করার উত্তেজনা বাড়ল। প্রায় লোক সমাগম ভুলেই ও জড়িয়ে ধরল বিন্দুকে। খুশিতে আত্মহারা হয়ে বলল, জানিস বিন্দু, আমি আজকে ভীষণ খুশি। বিন্দু হাসল। এত খুশি কেন আপা, বলো এবার। আমি একটা নতুন টিউশনি পেয়েছি, বেতন 6,500 টাকা। আমার দুঃখের দিন বোধহয় ফুরিয়ে আসছে বিন্দু, ফুরিয়ে আসছে। করবীর চেয়ে ও বোধহয় দ্বিগুণ খুশি হলো বিন্দু। প্রায় কিছুটা চেঁচিয়েই উঠল সে, যেন হিমালয় পেয়ে গেছে হাতের মুঠোয়। বিন্দুকে আনন্দে চিৎকার করতে দেখে লাফালো হুতুম ও বানিও। করবী অবাক চোখে দেখলো ওদের। আজকাল পৃথিবীর এমন মানুষও আছে যারা অন্যের খুশিতে আনন্দিত হয়। বিন্দুকে না দেখলে সে জানতই না পৃথিবীতে কেউ কেউ আজও নিঃস্বার্থভাবে পাশে থাকে। ব্রিজের একটি ফুচকা স্টলে ঢুকলো করবী ওরা। এক ঝাঁক তরুণ সেখানে বসে মহা আনন্দে গান বাজনা করছে। মূলত এটা দেখেই হুতুম বায়না জুড়েছিল এই দোকানটাতে আসার জন্য। অবশ্য বায়না করার ফলস্বরূপ তার পিঠে একটা কিলও দিল বিন্দু। কিন্তু থেমে নেই হুতুমও। কেমন ঝগড়ুটে মহিলাদের মতন ঝগড়া করলো বিন্দুর সাথে। করবী খিলখিল করে হাসলো কেবল। এই মেয়ে দুটো একদমই বনে না, দুটো যেন দুটো শত্রু। অথচ করবী জানে বিন্দু বুকে নিয়ে না ঘুমালে হুতুমের ঘুম হয় না। হুতুমের গান বাজনার প্রতি প্রচুর ঝোঁক। গান গাইতেও পারে মেয়েটা ভীষণ সুন্দর। আর তার নাচের সাথে তো কারো জুড়ি মেলা ভার। এত দারুণ অ্যাক্টিভ বাচ্চা সচরাচর দেখাই যায় না। গান বাজনা পেতেই সে লাফাতে লাফাতে সেখানে চলে গেল। বিন্দু ও করবী বসলো তরুণদের দল থেকে কয়েকটা চেয়ার দূরে। পাল্লা দিয়ে গান গিটার বাজছে, হুতুমও নাচছে সমান তালে। ব্রিজটা ত্রুটিপূর্ণ এবং অপ্রয়োজনীয় হয় এখানে গাড়ি ঘোড়াও লেশমাত্র চিহ্নটুকু নেই। হুতুম এবার নাচ ছেড়ে গান ধরল। ভীষণ সুরলো কণ্ঠ তার। থেমে গেল তরুণদের গিটার, থেমে গেল বাদ্য। সন্ধ্যার সূর্য তখন তার বিদায় ধ্বনিতে মুখরিত। একজাক শ্রোতা নির্বাক মুগ্ধ চোখে তাকিয়ে রইল ছাদের মতন মেয়েটার দিকে। হুতুমের অপরিপক্ক কণ্ঠ তখন সুর তুলেছে, ওই চাঁদের টিপে মন ভোলে না মা, দোলনা দোলে মন দোলে না মা, রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে, আমার পাশে নেই তো তুমি মা, তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা। ভিড় জমেছে, তবে নিস্তবতার। সন্ধ্যার রঙিন আলোয় বোঝা গেল ভিড়ের মাঝে কারো কারো অশ্রু চিকচিক করছে। হয়তো ওদেরও মায়ের কথা মনে পড়ছে, হুতুম কিংবা করবীর মতন। করবী খেয়াল করলো বিন্দু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মুখে ওড়না চেপে রাখায় কান্নার শব্দটা বন্দী হয়ে গেছে। করবী অবাক হলো। বিন্দুকে সে কখনো কাঁদতে দেখেনি, তবে আজ এই সামান্য গানে কাঁদছে কেন মেয়েটা? করবী প্রায় অবাক হয়েই বিন্দুর কাঁধে হাত রাখলো। বিন্দুর যেন হুঁশ হলো, কিছুটা থতমত খেয়ে কান্না থামিয়ে দিল। তবে থামলো না গা কাঁপানো হেঁচকিটা। করবীর বিস্ময় ভরা কণ্ঠ, এভাবে কাঁদছিস কেন বিন্দু? বিন্দু নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করলো, তবে তেমন সক্ষম হলো না বলে মনে হলো না। বরং গা কাঁপানো কণ্ঠে বলল, আমার হুতুমটার ভালো হোক আপা, ভালো হোক। এই বিন্দুর গাঢ় কণ্ঠ করবীর বড় অচেনা, অপরিচিত। হুতুমের দিকে তাকানো বিন্দুর চোখ দুটোর মাঝে যে অসহায়ত্ব, মায়াটা যেন অন্যরকম, অন্য ধরনের। তবে কেমন ধরন তা ঠিক বুঝতে পারল না করবী। তার মাঝে সকলের আহ্লাদ করিয়ে ছুটে এলো হুতুম। বিন্দুর গা ঘেঁষে দাঁড়িয়ে আনন্দে দিশেহারা হয়ে বলতে লাগলো, দেখ বিন্দুমালা, সবাই আমারে কত আদর করছে, সবাই আমায় মেলা প্রশংসা করছে, ওরা আমারে চকলেট দিছে বিন্দু। বিন্দু কোনো কথা বলল না, ঠাস করে চর বসালো হুতুমের গালে। হুতুম টলমলে চোখে চাইলো। চরের কারণ না জানা করবীও যেন বিস্ময় ধরছে না শেষে। হুতুমের ঠোঁট উল্টে এলো কান্নারা। অভিমানী হলো স্বর, আমারে কেন মানলি বিন্দুমালা? আমি তো তোর কাছে এখন আইসক্রিম চাই নাই। করবী মায়া করে হুতুমকে টেনে নেওয়ার আগেই বিন্দু দু হাতের আঁচলে আঁকড়ে ধরলো বাচ্চাটাকে। নিষ্প্রাণ চোখে চেয়ে বলল, তুই এত আনন্দ দেখাইস না হুতুম, মাইসে বদ নজর দিব। করবী ফ্যালফ্যাল করে কেবল তাকিয়ে রইল অবুঝ বিন্দু, এবং এই বিন্দুর মাঝে বিস্তর তফাৎ দেখতে পেল সে। এই বিন্দু অন্যরকম, বিধ্বস্ত। বিকেলটা অনবদ্য সুন্দর কাটানোর পর নিড়ে ফিরল চঞ্চল প্রাণগুলো। বাসার গেটের সামনে আসতেই দেখা মিলল হিরণের। হুতুম তখন আইসক্রিম খেতে ব্যস্ত। হিরণকে দেখেই থেমে গেল করবীর পা।
কিন্তু উৎফুল্ল দেখালো বিন্দুকে। সেই একবারই গিয়ে ডাকলো, হিরণ ভাই যে তুমি ইহানে আমগো লাগিয়া দাঁড়াইছো? হিরণ সিগারেট ছুঁড়ে মারলো দূরে। হুতুমকে কাছে টেনে নিল, এমনভাবে যেন সে এখানে হুতুম ছাড়া কাউকে দেখেইনি। হুতুমকে টেনে নিয়ে গাল টেনে দিল, চুলগুলো গুছিয়ে দিল এক ধ্যানে। আদরে স্বরে বলল, কিরে তুই রাইতের বেলায় বাইরে কি করস? হুতুম আইসক্রিম খেতে খেতেই উত্তর দিল, আমি কি একলা গেছি মাস্তান? আমি দেখো না কাগর লগে গেছি। গ্যাসস তো কাইল্লা বিন্দুর লগে, তোরে না কইছি কাইল্লা বিন্দুর লগে মিশবি না, না হয় তুইও কাইল্লা হইয়া যাবি। হিরণের কথায়ও সরল সোজা বিন্দুর বোকাশোকা হাসিটা বন্ধ হলো না, কিন্তু মুখ অন্ধকার করলো করবি। ছোট মানুষকে এসব বলবেন না, এসব কেমন ধরনের কথা? হিরণ এবার চোখ উল্টে তাকালো করবির দিকে, লাল লাল তার চোখ যুগল। হিরণ বাঁকা হেসে বলল, ছোট মানুষকে তাহলে কি সব বলে? আমি তো বুঝি না, বুঝাও। করবীর মুখ ফিরিয়ে নিল দ্রুত। লোকটার চোখের দিকে তাকানো দেয় কেমন ভয় ভয় লাগে যেন। সে মুখ ঘুরিয়েই হুতুমকে ডাকলো, আসো হুতুম, বাসায় যাই, রাত হয়েছে। এতক্ষণে রাত হয়েছে মনে হলো? সেদিন দেখলাম সিএনজি করে এলাকায় ঘুরছে অন্ধকারে, তো তখন রাত ছিল না বুঝি? হিরণের বাঁকা নজর, বাঁকা কথায় ভয়ের শীতল স্রোত বয়ে গেল করবীর সুরে জুড়ে। লোকটা কি তবে জেনে ফেললো? নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো করবী। কপাল পেয়ে গড়িয়ে পড়া বিন্দু বিন্দু ঘামকে উপেক্ষা করে বলল, হ্যাঁ ছিল, আমার রোজগার করে খেতে হয়, সেজন্য যদি রাত করেও ফিরতে হয় তাহলেও আমার কিছু করার নেই। আপনাদের মতন তো বাপের অঢেল টাকা নেই যে এলাকা এলাকা জুড়ে ঘুরে বখাটে পোনা করলেই পেট ভরবে। আমাদের পেট চালানোর জন্য বাবার রোজগার নেই, তাই আরামায়েশ করে ঘরে থাকতে পারি না। বিয়ে করে নিলেই তো পারো রবি, বিয়ে করো আমাকে। কথা দিলাম তুমি বিয়ে করলে আমি বখাটে থেকে সভ্য হয়ে যাব। তুমি আসলে আমি সব ছেড়ে দেব। আমাকে ভালো করে নিলেই তো পারো রবি। শেষের কথাটা কেমন আবদারের সুর ছিল যেন, কেমন আকুতি মাখানো সেই স্বর, কিন্তু ছুঁতে পারল না করবীর হৃদয় দুয়ার। বরং সে এসব আবেগ উপেক্ষা করেই বাড়ির ভেতর চলে গেল। একমাত্র এই ছেলেটার জন্য এলাকার মানুষ তাকে বাঁকা চোখে দেখে, তার রূপ নিয়ে শ্লেষ কটাক্ষের প্রবণতা বাড়ে। লোকটাকে আশ করা দিলেই মাথায় উঠবে। করবী উপেক্ষা করলেও একজন আক্ষেপ ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল হিরণের লাল চক্ষু যুগলে। এই কথাগুলো তার জন্য হলেও কতই না ভালো হতো। আবার নিজের ভাবনায় মনে মনে হাসলো বিন্দু। কী সব আকাশ কুসুম ভাবছে সে, তা আদৌ হয় নাকি? তেলে জলে কি কখনো মিশ খায়? আপা হলো বেজায় সুন্দরী, অথচ সে কয়লা। সেজন্য আপা প্রেম পেলেই সে লাঞ্ছনা পাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু হিরণের লাল চোখগুলো দেখে বড় মায়া হলো ওর। একটু কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তোমার কি শরীরটা ভালো না হিরণ ভাই? হিরণ করবী যাওয়ার পর থেকে চোখ ঘুরিয়ে তাকালো বিন্দুর পানে, কিছুটা মুখ ঝামটি দিয়ে বলল, না, আমার শরীরটা ভালো না কালা। তুই সর, সবুজ রঙে খ্যাত সেজে বসে আসোস। কোনো কৃষক দেখলে পরে চাষ করতে চলে আসবে, দূর হ চোখের সামনে থেকে। বিন্দু সরল দুপা, ঠোঁট ফুলিয়ে বলল, তুমি হুতুম আপার সাথে কত সুন্দর কইরা কথা কও, আমার লগে এমন করো কেন? কারণ তুই আপাও না হুতুমও না, তুই ভুতুম। সর এখান থেকে, তোরে দেখলেই আমার 7 পুরুষের নাম আমি ভুলে যাই। একটা মানুষের এমন রঙের জামা কেমনে পড়তে মন চায় আমারে বুঝা। খচ্চরের মতন পছন্দ। আম্মা কয় আমারে এই রঙে ভালা মানায়। তোর আম্মার চোখ না চুলা গিয়া জিজ্ঞাসা কর। খচ্চরের বংশ, হুতুমটারেও খচ্চর বানায় ফেলবি তোরা। হুতুম আইসক্রিম রেখে চোখ গোল গোল করে তাকালো, রাগী কণ্ঠে বলল, বিন্দুমালারে কিছু কইবা না, একদম অনেক সুন্দর। একেবারে আসমানের পরি তোর বিন্দুবালা, কালা পরি। হিরণের তাচ্ছিল্য না বুঝে হয়তো খুশি হলো বিন্দু। বিনা এতক্ষণ চুপ থাকলেও এই কটাক্ষ মেনে নিল না। উঠতে উঠতে বলল, গাধা হিরণ, গাধি বিন্দু। রাতের খাওয়া দাওয়া শেষ হয়েছে বেশ অনেকক্ষণ। করবী বই পড়ছিল, তার রাতের নিত্যদিনের রুটিনেই এটা। আজও ব্যতিক্রম হয়নি, তবে কিছুক্ষণ আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতেই সে বারান্দায় গিয়ে বসল। পুরো এলাকা তখন অন্ধকারে নিমজ্জিত, শুনশান নীরবতায় খাঁ খাঁ করছে চারিদিক। করবীর রাত অপছন্দ, তাও এমন ঘুটঘুটে অন্ধকার রাত। কিন্তু অপছন্দের জিনিসও আজকাল অভ্যাস হয়ে গিয়েছে মস্তিষ্কে। দূর হতেই দূর অবধি মৃত বিল্ডিংগুলো ছাড়া কিছুই তেমন দেখা যাচ্ছে না। জোছনা নেই এক ফোঁটা। আকাশের কি মন খারাপ। এই নীরবতা ভেদ করেই হইচই ভেসে এলো। মারধরের শব্দ শোনা গেল ভীষণ। বিন্দুর কান্নার শব্দ আসছে। আজকেও কি মেয়েটাকে মারছে ওর মা? করবী কান খাড়া করলো। হ্যাঁ, বিন্দুর কান্নার শব্দের সাথে মহিলার কণ্ঠ পাওয়া যাচ্ছে। নিস্তব্ধ রাত হওয়ায় সব কথা স্পষ্ট শোনা যাচ্ছে।
মহিলা ভীষণ বাজে ভাষায় গালাগালিও করছেন। করবী মনোযোগ দিতেই শুনল মহিলার গলা। মা আমি মরি খাইটা আর তুই ফুর্তি করস, মানুষের টাকা দিয়া বেড়াইছ। তোর বাপ একটা 10 বছর ধইরা বিছানাতে পইরা আছে, আর তুই টাকা কামাইয়া মানুষের হাতে দেছ। আরে কালি, তোর টাকা না দিলেও হেমাইয়া জীবন চলবো। রূপ দেখা নাগররা এমনি আইব, তোরে কে নিব ক? নাই রূপ নাই কিচ্ছু, কলঙ্ক আছে খালি। মহিলা বোধহয় আরও অনেক কিছু বললেন, কিন্তু শুনল না করবী। কান চেপে ধরল সে। ছি, তার জন্য মেয়েটা মার খেচ্ছে, তাকে সাহায্য করার অপরাধে। করবী নিজের মুখ চেপে ধরল। তার ভীষণ কান্না পাচ্ছে মহিলার কথায়। সে সুন্দর বলে তার কোনো সমস্যা নেই জীবনে, এটা মানুষ কীভাবে ভেবে নেয়? সুন্দর বলেই কি সে পুরুষদের মাথা ঘুরিয়ে জীবন কাটায়? তার এত কষ্টের মূল্য কই তাহলে? সবাই তো ভাবে সে রূপ দেখিয়ে বিশ্ব কিনে ফেলেছে। সুন্দর হওয়ার এই এক অপরাধ। মানুষ ভাবে সুন্দরদের জীবনে কোনো দুঃখই নেই, অথচ মানুষ জানে না সুন্দর হওয়াটাই কারো কারোর জন্য সবচেয়ে বড় দুঃখের। যে মেয়েটার মাথার ওপরে বড় ভাইয়ের ছায়া নেই, বাবা একজন স্ট্রেচারের সাহায্যে ছাড়া এক কদম আগাতে পারে না, সেই মেয়ে জানে সুন্দর হওয়ার অপরাধে কত শাস্তি ভোগ করতে হয় তাকে প্রতিনিয়ত। এসব ভাবনার মাঝেই করবীর অন্ধকার রুমে প্রবেশ করলো ওর বাবা। অন্ধকার হাতে মেয়ের দিকে একটা খাম এগিয়ে দিয়ে বললেন, এই টাকাগুলো বিন্দুকে দিয়ে দিস, মেয়েটা আমাদের থেকে বেশি অসহায়। করবী হতভম্ব। তার বাবা তো টাকার কথা জানতেন না। তবে যামিনীর অম্বরে আধার তখন ঘনীভূত। তৈয়ব হোসেন বসে আছেন মেয়ের পাশে। একমাত্র সম্বল বাবাটির বুকেই করবীর অসহায়তার ঠাঁই পেল। তৈয়ব হোসেন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। বরাবরই তিনি গম্ভীর প্রকৃতির। মেয়ের সঙ্গে কথা বলার সময় তিনি বন্ধু হতে পারেন না, বাবা হয়েই কথা বলেন। তবে মেয়েকে সর্বোচ্চভাবে ভরসা দেওয়ার চেষ্টা করেন যেন মেয়ের এই বিশাল পৃথিবীতে একা না লাগে। করবী বাবার বুকে মাথা রেখে প্রশ্ন করল, তুমি টাকার কথা কিভাবে জানলে আব্বু? তৈয়ব হোসেন হাসলেন। যুবককালে তিনি ছিলেন প্রচণ্ড বুদ্ধিমান লোক। লোকে ভালো মন্দের বিচার বিশ্লেষণ করতে কতবার তার কাছে আসতো, অথচ তিনি বুঝবে না তার অগোচরে তার সন্তানই কী করছে, তার কি হয়। জানলাম কোনো একভাবে, যখন বিন্দুর সাথে দুঃখ করছিলিস তুই, তখনই শুনলাম। বাবাকে একটিবার জানালি না কেন তোর যে এতগুলো টাকা হারিয়েছে? করবী চুপ থাকে। তার বাবা বিচক্ষণ। মেয়ে কেন টাকার কথা জানায়নি সেটা তিনি ভালো করে বুঝতে পেরেছেন। তাই নতুন করে বাবাকে সে আর বলল না কিছু। তৈয়ব হোসেন এবার তাড়া দিলেন, এখনই গিয়ে মেয়েটার টাকাগুলো দিয়ে আয় মা। আমাদের বাপ মেয়ের সংসার দুবেলা না খেলেও কিছু হবে না, আর ওদের কতগুলো পেট, আমাদের চেয়েও ওদের সমস্যা বেশি। করবী বাবার হাতের টাকার খামটা নিল, শুধালো, এত টাকা তোমার কাছে কিভাবে এলো বাবা? সেই উত্তরের এখন তেমন কোনো প্রয়োজন যে নেই মা, তুই টাকাটা দিয়ে আয়, মেয়েটা না হয় আরও মার খাবি। করবীর মনে খচখচ রইল, কিন্তু সে আর বসে থাকলো না। খামটা নিয়ে ছুটল বিন্দুদের উদ্দেশ্যে। তৈয়ব হোসেন অন্ধকারে মেয়ের চলে যাওয়া অবয়বের দিকে তাকিয়ে রইলেন নির্নিমেষ। তার কি সুন্দর পরীর মতো মেয়ে! এত সুন্দর সন্তানের চোখের নিচে চিন্তার দাগগুলো তিনি বুঝবেন না, তা কি করে হয়? বাবাটা ঘরে থাকে বলে বুদ্ধিও কি লোপ পেয়েছে নাকি যে মেয়ের আড়ালের কথা বুঝবেন না? দীর্ঘশ্বাসে ভারী হলো রজনীর ক্যানভাস। তৈয়ব হোসেন চোখ বন্ধ করলেন। মেয়েটা অবিকল মায়ের মতন হয়েছে। ওর মায়েরও তো এমন সুন্দর রূপ ছিল। স্ত্রীর কথা মনে পড়তেই ফতুয়ার বুকের পকেট থেকে তিনি স্ত্রীর ছবি বের করলেন। আফসোস করে বললেন, মিনু, তোমার মেয়েটা তোমার মতোই সুন্দর হয়েছে। জানো, তুমি থাকলে আমরা বাবা মেয়ে একটা কুল পেতাম, সংসারটা এমন ছন্নছাড়া হতো না। অথচ ছবির মিনু জবাব দেন না, কিন্তু তার চোখ দুটো যেন হাসছে। অসম্ভব সুন্দর নারীদের স্তব্ধ মুখের দিকে তাকালেও মনে হয় কত কথা যেন বলছে সেই মুখ, সেই চোখ। সিঁড়ি ডিঙিয়ে ভীরু পায়ে ছাদের দরজায় দাঁড়ালো করবী। পরিবেশ পরিস্থিতি বোঝার জন্যই এই বিরতি নেওয়া। আলোহীন রাত হলেও মানুষ অবয়ব দেখা যায় বিনা দ্বিধায়। আর সেই জন্যই চিলেকোঠার ঘরটার সামনে যে একটা ছিমছাম মেলে শরীর দাঁড়িয়ে আছে তা বুঝতেও বাকি রইল না করবীর। চিলেকোঠার দরজা বন্ধ। হয়তো বিন্দুকে শাস্তি দেওয়া হয়েছে সারা রাত বাহিরে কাটানোর। এসব নতুন না। তাছাড়া গ্রীষ্মকালীন রাত অবলীলায় কাটিয়ে দেওয়া যায় খোলা আকাশের নিচে বসে, এতে আরাম বোধ হয়। কিন্তু শীতকালেই এই ব্যাপারটা বড় অমানবিক হয়ে যায়। করবী ধীর পায়ে বিন্দুর কাছে পৌঁছালো, ক্ষীণ কণ্ঠে বলল,
আমাদের বাসায় গেলেও পারতিস, দুজনে এক রাত না হয় গল্প করেই কাটাতাম। এই মাঝরাতে এমন হিমশীতল মেয়েলি কণ্ঠে বিন্দুর চমকে যাওয়া কিংবা ভয় পাওয়া উচিত ছিল, অথচ এর একটাও তার মাঝে দেখা গেল না, বরং তার বিনিময়ে পাওয়া গেল বেশ ঝলমলে কণ্ঠ। আমি জানতাম তুমি যে ইহানে আইবা, তাই কষ্ট কইরা নিচে যাই নাইকা। করবি বিন্দুর কথায় অবাক হলো কিঞ্চিত। তুই কিভাবে জানলি যে আমি আসবো? এবারের প্রশ্নে 180 ডিগ্রি ব্যাসার্ধে ঘাড় ঘোরালো বিন্দু, বলল, প্রতিবার আমি মাইর খাওয়ার পর তোমারই দেখি ছাদের দরজায় দাঁড়াই থাও কেমন অসহায়ের মতো। মাঝে মাঝে তো আমার হাসি পায়, ভাবি মায়ের আমি খাইলাম না তুমি। বিন্দু কথা থামিয়েই হাসল নিঃশব্দে। তার হাসির সঙ্গী হলো করবীও। ছোট্ট চড় দিল পিঠে, মুখ ঘুরিয়ে বলল, রসিকতা করিস না, ব্যথা বেশি পেয়েছিস? আরে আপা, এগুলো কোনো ব্যাপার হইল? আমার তো এসব গায়েই লাগে না। বিন্দু বেশ গা ঝেড়ে উত্তরটি দিল, কিন্তু করবী জানে বিন্দু মিথ্যা কথা বলছে। বিন্দুর চিৎকারই বলে দিয়েছিল সে কতটা ব্যথা পেয়েছিল তখন। তবুও পরিস্থিতি ঘোরানোর বিরাট ক্ষমতা মেয়েটার মাঝে আছে। করবী এবার তার হাতের খামটা এগিয়ে দিল। নে টাকাগুলো, খালাকে দিয়ে দিস, শুধু শুধু কতগুলো মার খেলি। বিন্দু এবার 2 কদম পিছে হাঁটলো, ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, ছি ছি আল্লাহ, আপা তুমি টাকা দিতে আইসো কেন? টাকাটা তোদের প্রয়োজন বিন্দু, নে টাকাগুলো, আমাদের সমস্যা সামলে নিয়েছি আমরা, নে ধর। বিন্দু হাত বাড়ালো না, বরং ঠায় দাঁড়িয়ে থেকেই বলল, আপা আমার আম্মার কথায় কষ্ট পাইও না গো, আমার আম্মা অভাবের তাড়নায় এমন করে, না হয় হে এত খারাপও না। মাকে ভালো প্রমাণ করার কি আপ্রাণ চেষ্টা মেয়েটার চোখে মুখে। করবী এগিয়ে এলো তাই বিন্দুর হাতে জোর করে টাকার খামটা ধরিয়ে দিয়ে বলল, খালাকে আমি মোটেও খারাপ ভাবছি না। মানুষ অতিরিক্ত চিন্তায় থাকলে কখনো কখনো এমন রেগে যায়, আমি বুঝি সেই সব। তুই টাকাটা নিয়ে নে, আমাদের তো দরকারের সময় দিয়েছিলিস, এখন দরকার শেষ, তুই খালাকে টাকাগুলো ফেরত দিস। আপা তুমি আমার আম্মারে অনেক খারাপ ভাবতাছো আমি জানি, কিন্তু আমার আম্মা এত খারাপ না। হে আসিল বিশাল জমিদারের মাইয়া, আজ ভাগ্যের দোষে এখানে আনছে তারে তার ভাগ্য। এই মানুষটা মাঝে মাঝে ক্লান্ত হইয়া এমন করে, তুমি কষ্ট নিও না গো, তার হইয়া আমি ক্ষমা চাইতাছি। কথাটা বলে সত্যি সত্যি ক্ষমা চাইল বিন্দু, তাও হাত জোর করে। করবী তাই কিছুটা রেগে গেল, ধমকে বলল, এসব কি করছিস বিন্দু? চয় লাগাবো একটা। খালামা ভালো মানুষ আমি বুঝি, তার আচরণে আমি মোটেও কষ্ট পাইনি, তুই এসব করে আমাকে ছোট করিস না। করবী ধমকে বিন্দু হাসলো, হেসে জড়িয়ে ধরল মানুষটাকে, আহ্লাদি হলো কিঞ্চিত। তাইলে টাকাটা তুমি নিজের কাছে রাখো, এখন আমগো সত্যি কইরা এই টাকার দরকার নাই, যদি কোনোদিন লাগে তোমার কাছ থেকে ফেরত নিমু। আমগোর সাহায্য নেওয়া দেওয়া কি এত সহজে শেষ হইব কও? তোমারে আমার কসম, টাকাটা রাখো আপা, না হয় আমি বুঝমু তুমি মেলা কষ্ট পাইছো দেখা টাকাটা দিতাছো। করবীর পথ বন্ধ হয়ে গেল, অবশেষে না পেরে টাকাটা আবার নিজের কাছে ফেরত নিল। বিন্দু মেয়েটা ভীষণ ভালো, বর্তমান পৃথিবীতে অহরহ এত ভালো মনের মানুষ দেখা যায় না, বিলুপ্ত প্রায় বলা যায়। ভালো মানুষ হলেই তো যন্ত্রণা পেতে হয়, তাই আজকাল সবাই ভালো মানুষ হওয়ার ঝুঁকি এড়িয়ে চলছে। সবারই তো সুখে থাকার অধিকার আছে, সুখে থাকতে হলে যদি খারাপ মানুষও হতে হয় তাতেও আজকাল যে কারো আপত্তি নেই। তারপর রাত বাড়ল, করবী যেতে চায়নি বিন্দুকে একা রেখে, বিন্দুর সাথেই থাকতে চাইল, কিন্তু নাকচ করলো বিন্দু। সে করবীকে জোর করে নিচে পাঠালো এবং বলল, আমি এখানে একা থামবো না আপা, আমার এই পৃথিবীতে সঙ্গী হয়তো কম, কিন্তু একেবারে শূন্য না। করবী সেটার প্রমাণ পেল, যখনই সে দরজা পেরুলো ঘাড় ঘোরাতেই দেখলো ছোট্ট ছোট্ট পায়ে একটা বাচ্চা এগিয়ে যাচ্ছে বিন্দুর কাছে। কেমন যত্ন করে বিন্দুর মারের জায়গাগুলো ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে আলগোছে। সারাদিন ঝগড়া করা দুটো মানুষ কেমন দুজন দুজনের ব্যথা ভাগ করে নিচ্ছে এই মধ্যরাতে। করবী দীর্ঘশ্বাস ফেলল, এই মেয়েগুলোর অনেক ভালো হোক, প্রার্থনাটুকু করেই সে নিজের বাসার দিকে পা বাড়ালো। ভার্সিটির চত্বরে পা ঝুলিয়ে বসে আছে করবী। হাত ঘড়িতে সময় দেখে নিল মাত্র 11টা। একটা ক্লাস করার জন্য কত দূর পথ হেঁটে আসলো, অথচ একটা ক্লাস হবে জানলে সে কখনোই আসতো না। অবশ্য নোটিস তো দিয়েছিল, কিন্তু তার স্মার্টফোন না থাকায় সে এটা সম্পর্কে অবগত ছিল না। তার উপর তার কোনো ঘনিষ্ঠ বন্ধু বান্ধবও নেই যে এই ব্যাপারটা জানিয়ে দিয়ে তার এত বড় উপকারটা করবে। বেলা বাড়ায় পাল্লা দিয়ে বেড়েছে খিদেটাও।
চত্বরের খুব দূরে দূরে বসে আছে ছাত্রছাত্রীরা, এক একজন এক এক কাজে মশগুল। করবি ব্যাগে হাত দিল। আসার সময় আমেনা খালা মানে বিন্দুর মা তাকে এই টিফিন বক্সটা ধরিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, ধরো, তোমার পছন্দের খাবার রান্না করছিলাম। তোমার তো বাইর হওয়ার সময় হইয়া গেছে, তাই টিফিন বাক্সতে কইরা দিয়া দিলাম, সময় কইরা খাইও। করবি অবশ্য কিছুটা অবাক হয়েছিল মহিলার আচরণে। ভদ্রমহিলা এমনই, হুট করে রেগে যান, আবার এত মায়া দেখান মাঝে মাঝে। করবির তো কখনো সখনো মনে হয় এটা তার নিজের মা বুঝি। সে ধীর হাতে ব্যাগ থেকে টিফিন বক্স বের করলো। বেশ মাঝারি আকারের টিফিন বক্সটি খুলতেই দেখলো সেখানে ঠাসা তার পছন্দের বোয়া ভাত এবং শুটকি মাছের ভর্তা, বেগুন ভর্তা সহ 3-4 পদের ভর্তা। নিজের এত প্রিয় খাবারটা দেখে করবীর তহস হইল না। হাত ধুয়েই এক লোকমা চালান করে দিল মুখে। সুস্বাদু খাবারের ছোঁয়া পেতেই চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে গেল। প্রথম লোকমাটা গেলেই চোখ মেলতে দেখলেও তার সামনে দাঁড়িয়ে আছে পার্থিব ও তিমির। চোখ মেলেই তাদের দেখে করবি কিঞ্চিত লজ্জা পেল। থতমত খেলো নিমিষেই। জিজ্ঞেস করলো, আপনারা? পার্থিব এবার হাসলো। হেসে করবি থেকে কিছুটা দূরত্বে বসলো। টেনে বসালো তিমির খেয়েও। তিমিরের চোখের চাহনি শান্ত শীতল। এত মজা করে একা একা খাচ্ছ করবি, আমাদেরও নিলে পারো। তার খাওয়ার দৃশ্য যে দেখেছে ওরা তা ভালো করে বুঝতে পারলো করবি। আমতামতা করে বলল, হ্যাঁ নিন, শেয়ার করছি, আসুন। পার্থিব আর অপেক্ষা করলো না, হাত ধুয়ে এক লোকমা মুখে তুলে নিল। সাথে জোর করে তিমিরের মুখে এক লোকমা চালান করলো। আমিনা খালার রান্নার হাত ভীষণ ভালো, তাই খাবারটি মুখে দিতেই প্রাণ জুড়িয়ে এলো দুজনেরই। পার্থিব ভীষণ আগ্রহী হলো, এটা ওটা জিজ্ঞেস করা আরম্ভ করলো এই নতুন খাবারটির বিষয়ে। সাথে তিমিরের টিফিন বক্সটিও খুললো সে নিজে। তিনজনে খাবার ভাগাভাগি হলো নিঃসংকোচে। পার্থিব বেশ বন্ধুসুলভ হওয়ায় করবীর সংশয় কেটে গেল নিমিষেই। ডুবে গেল দুজন ভীষণ আড্ডায়। তিমির এক ধ্যানে তাকিয়ে রইল করবীর দিকে। অনেকগুলো বছর আগে ঠিক এই জায়গাতেই তিমিরের গল্প ছিল অন্যরকম, অথচ আজ সে গল্পের ছিটে ফোটাও অবশিষ্ট নেই। অথচ সেই গল্পের প্রধান চরিত্রের নারী অবয়বের সাথে আজকের নারী অবয়বটির ভীষণ মিল। তিমির যেন এক মুহূর্তের জন্য ভুলেই বসলো তার গল্পের সমাপ্তি হয়েছে আজ বহুদিন, এবং সেই ভুল থেকে ভুলো মন করে বসলো একটা বিব্রতিকর কাজ। করবীর ঠোঁটের পাশে লেগে থাকা খাবারটুকু সে মুছে দিল নিজ হাতে, এবং ঠিক সেই মুহূর্তেই থেমে গেল আড্ডা। করবী তো বিস্মিত হলো, সাথে বাঁধ গেল না পার্থিব। বন্ধুর দিকে সে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। হুশ হলো তিমিরের, সে বোকার মতো কাজ করে ফেলেছে, কিন্তু সে কাউকে বুঝতে দিল না, বরং এমন ভাব করলো যেন এটা স্বাভাবিক। প্রায় সময় সে এই কাজটা করে। লজ্জায় নুইয়ে এলো করবী। সুন্দর গালগুলোতে দেখা দিল গোলাপি আভা। মনে হলো যেন গোলাপ ফুলের পাপড়ি। ঠিক সেই মুহূর্তে আবেগ অনুভূতির এলোমেলো সময়টাতেই করবীর ফোনে মেসেজ এলো। করবী নিজ আক্ষি যুগল ফোনের দিকে দিতেই তার লজ্জারাঙা মুখ নিমিষেই মলিন হয়ে গেল। গোলাপি প্রেম কেটে ধরা দিল ভয়। ভীত চোখে চারপাশ তাকাতেই খেয়াল করলো দূরে বসে রক্তলাল চোখ নিয়ে তাকিয়ে আছে হিরণ, অথচ ঠোঁটে বাঁকা হাসি। রাতের রাস্তায় শূন্য চোখে কেবল তাকিয়ে রয়েছে কুকুর। এছাড়া এই পথে আর কোনো জনমানুষের চিহ্ন নেই। কুকুরটা থেকে থেকে কয়েকবার উচ্চ স্বরে ডাকছে, তারপর আবার চারপাশ শুনশান নীরবতায় চুপ হয়ে যাচ্ছে। কুকুরটার পাশেই বসে আছে বিন্দু, চিন্তায় কপালে তার ভাঁজ। কাজ থেকে আজ ছুটি পেয়েছে দেরিতে, যার ফলে বেশ খানিকটা রাতে নেমে গিয়েছে বলা যায়। গাড়ি ঘোড়া না পাওয়াতে হেঁটেই বাসায় পৌঁছানোর মতো ঠিক করেছিল, কিন্তু এতেই বাঁধল বিপত্তি। তাড়াতাড়ি বাসায় পৌঁছানোর জন্য বড় রাস্তা ছেড়ে ধরেছিল গলির পথ। এই অন্ধকারে দ্রুত পা চালিয়ে এগোতে গিয়েই বিপদটা হলো। রাস্তার কিনারে থাকা ইটের সাথে পা আটকে ঠাস করে পড়ে গেলে রাস্তায়। বেশ ভালোভাবে মুচকে গেল পাটাও। ব্যথায় মুখ দিয়ে বের হলো চিৎকার, অথচ সাহায্য করার জন্য আশেপাশে কেউ ছিল না, কেবল অবুঝ কুকুরটি ছাড়া। মুচকে যাওয়া পা নিয়ে উঠে দাঁড়াতে গিয়ে সে খেয়াল করলো পায়ে জোর পাচ্ছে না। এত ব্যথা পেয়েছে যে পায়ে শক্তিই দিতে পারছে না। তারপর আর কি, অসহায় হয়ে ঠাঁই বসেই রইল। বিন্দুর ব্যথার মাঝে কুকুরটা আবার শব্দ করে ডেকে উঠল। এতে চমকে উঠল মেয়েটা, বেশ ঘাবড়েও গেল আচমকা এমন শব্দে। সাথে সাথে বুকে থুথু দিল সে। কুকুরটার দিকে তাকিয়ে শাসনও শুরু করলো। এই এই তুই এত জোরে চিল্লাস কেন? আমারে কি দেখা তোর চোর ডাকাত মনে হয়, অমানুষ কুত্তা? কুকুরটা কি জানি কি বুঝলো, বিন্দুর ধমকে একদম চুপ হয়ে গেল। উঁচিয়ে রাখা মাথাটাও নামিয়ে গুটিসুটি হয়ে শুয়ে রইল। মায়া হলো বিন্দুর। আহারে,
ধমক দেওয়াতে কি কষ্ট পেল? কতক্ষণ আর চোখে তাকিয়ে রইল কুকুরটার দিকে। অবশেষে না পেরে সে আবার ডাকলো, থাক, কষ্ট পাইস না, এদিকে আয় তো। তোরে ধমক দিতে চাই নাই, ভয় পাইছিলাম দেখা দিছি। রাগ করিস না, তুই তো আমগো হুতুমের থেকেও ভালো। হুতুমরে তো একটা ধমক দিলে এর বিপরীতে 2টা ধমক খাইতে হয়, কিন্তু তুই কি সুন্দর মাইনা নিলি আমার ধমক। জানোস, কেউ এমনভাবে আমারে মানে না এ পর্যন্ত। না না, ভুল কইছি, করবি আপা আমারে আবার বেশ মানে। একবার হের কাছে গেলেই মনে হয় আমি মানুষ। না হয় হিরণ ভাই আমার লগে যেমন করে, আমার না মাঝে মাঝে অনেক কান্দন পায় জানোস। শেষের কথা সুরে ছিল অবুঝ অভিমান, মন খারাপের রেশ। কুকুরটা এবারও বিন্দুর কথা মানল। অলস গা ছেড়ে বিন্দুর গা ঘেঁষে বসলো। এতে খুশি হলো বিন্দু। ব্যাগ থেকে বিস্কিটের প্যাকেটটা বের করলো। প্যাকেটটা ছিঁড়তে ছিঁড়তে আবার কুকুরটিকে বলল, এই বিস্কুটটা হুতুমের লাইগা নিছিলাম, হে আবার অপেক্ষায় থাহে আমি কখন যামো। হের লাইগা কিছু নিমু, হের ভাগের অর্ধেক বিস্কুট তোরে দিলাম, নে খা। কথাটা বলেই সে সত্যি সত্যি অর্ধেকটা বিস্কিট কুকুরটির মুখের সামনে রাখলো। কি বিস্ময়কর দৃশ্য! মানুষ কখনো মানুষের ভালোবাসার ভাগ কুকুরকে দিতে পারে? পারে না। মানুষের উচ্ছিষ্টটুকুই যদি কুকুর খায় তাও সহ্য করতে পারে না, সেখানে নিজের ভাগ দেবে তা অসম্ভব। অথচ এই অসম্ভব কাজটুকু নির্দ্বিধায় করে ফেললো বিন্দু। কুকুরকে বিস্কিট দিল, সাথে গল্প শোনালো তার কত সুখ দুঃখের। হিরণ ভাই কবে কালো শার্ট পরেছিল আর তার বুকের মাঝে ধুকপুকানি বেড়েছিল তা বলল। কবে মার্কেটে একটা নীল রঙের শাড়ি পছন্দ হয়েছিল আর দামাদামি করে টাকার অভাবে রেখে এসেছিল সেই শাড়িটি। সেই গল্পটিও বলতে বাদ রাখলো না এই বেনামি কুকুরটিকে। কুকুরটিও ফ্যাল ফ্যাল চোখে গিলল সকল কথা, গল্প কিংবা বলা যায় ব্যথা। গল্প করতে করতে রাত আরও ঘনীভূত হলো, অথচ হুঁশ নেই সেদিকে মেয়েটার। হাতে থাকা বাটন ফোনটা বন্ধ। এটা দিনের বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। এ আর নতুন কিছু না। কথা বলতে বলতেই বিন্দু অনুভব করলো এই শুনশান রাস্তায় চপল পায়ে কেউ এগিয়ে আসছে। কয়েকটি পদধ্বনি। বিন্দু যেন আশার আলো দেখতে পেল। সে ভুল করেও একবার ভাবলো না এখানে যারা আসছে তারা খারাপ মানুষও হতে পারে। ভালো মানুষদের এই এক সমস্যা, তারা নিজেদের ভালো মন দিয়ে বিচার করে বিধায় না ঠকা অবধি তাদের কাছে পৃথিবীর সকলেই ভালো মানুষ। এমনকি ঠকে গেলেও এরা নিজেদের দোষী ভাবে তার কারণেই হয়তো বিপরীত পক্ষ তাকে ঠকিয়েছে। বিন্দুর আশার আলো সত্যি হলো। পথ ধরে আসা মানুষগুলো আর কেউ নয়, করবি ও হুতুম। হুতুমের চঞ্চল পা প্রায় ছুটছে বললেও হয়। কোকড়া কোকড়া বাদামি চুলগুলো ছোটার ডালে লাফাচ্ছে যেন। করবি বিন্দুকে দেখতে পেয়ে প্রায় ছুটেই এলো। ভয়ার্ত তার মুখমণ্ডল। কিছুটা হড়বড়িয়ে বলল, কিরে তুই এত রাতে এখানে বসে আছিস কেন? তোকে আমরা তন্ন তন্ন করে খুঁজছি। আগে একটু জিরাও তো আপা, দৌড়াইয়া তো ক্লান্ত হইয়া গেছ। করবি এবার ধাতস্থ হলো, জোরে জোরে শ্বাস ফেললো কয়েকটা। বুকে দ্রিম দ্রিম শব্দ এখনো শোনা যাচ্ছে তার। করবি এবার আস্তে ধীরে শুধালো, কি হয়েছে তোর? এখানে এইভাবে বসে আছিস কেন? আর কি হইব, ধূপ করে পইরা গিয়া পাটা মচকাই লাইছি, ভাঙাই গেল কিনা সেই চিন্তায় আছি। পা ভাঙার কথা শুনতেই করবি ধপ করে এই ধুলোবালি মাখানো রাস্তায় হাঁটু ভেঙে বসে পড়ল। বিজ্ঞ হাতে পাটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখলো। কিভাবে যে তুই হাঁটা চলা করিস আমি বুঝি না। এত ব্যথা পেয়েছিস জানাবি না? কেমনে জানামু ক? মোবাইল তো একটা আল্লাহ আল্লাহ কইরা দম যায়, এটা দিয়ে কিছু করা যায়? করবীর কপালে চিন্তার ভাঁজ পড়ল। মেয়েটার ব্যথায় ব্যথা পেল যেন সেও। হুতুম এতক্ষণ এক ধ্যানে পায়ের দিকে তাকিয়েছিল, তারপর ধীর পায়ে গিয়ে বসলো বিন্দুর সাথে গা ঘেঁষে। জ্ঞানী চোখে একবার বিন্দুকে পরখ করে বলল, বিন্দুমালা, তুই এত ব্যথা পাবি কেন? বিন্দুর মা কি তাইলে ঠিকই কয়? তোরে কোনো আক্কেল গান নাই? হুতুমের কথায় চিন্তিত করবি হেসে দিল, কিন্তু কপাল কুচকালো বিন্দু। ধমকে বলল, বড়দের এখনো সম্মান দিতে শিখলি না হুতুম? তুই আবার বড় হইলি কবে থেকে? এখনো তো বিন্দুর মার হাতে মাইর খাস। যার বড় তারা মাইর খায় না। হুতুমের কৌতূহলী ডাব ডাবে বাদামি রঙের চোখগুলো বিন্দুর দিকেই নিবদ্ধ। বিন্দু কিভাবে বড় সেটারই হয়তো হিসেব নিকেশ করতে ব্যস্ত বাচ্চাটা। করবি এবার শব্দ করেই হাসলো, বলল, ঝগড়া থামাতো তোরা, এত ঝগড়া কিভাবে করিস দুটো? বিন্দু অভিযোগ করলো, আমি ঝগড়া করি নাকি এই হুতুম করে? হ এখন তো সব আমারই দোষ, আর তুই হইলি অনেক বালা। হুতুমের দুই হাত নাড়িয়ে কথার ভঙ্গিতে এবার না হেসে পারল না বিন্দুও। তারপর করবীর সাহায্য কোনো মতে উঠে দাঁড়ালো সে। হুতুমের ছোট্ট হাত ধরে রওনা দিল গন্তব্যে।
পথে রেখে গেল একা কুকুরটিকে আরও সঙ্গীহীন করে, যে বিন্দুর যাওয়ার পানে তাকিয়ে রইল অনেকক্ষণ। হয়তো এমন একটা বোকাশোকা মেয়েকে দেখার তৃষ্ণা তারও ভীষণ। বাসার কাছে পৌঁছাতেই আমেনা খালা মেয়েকে রাস্তার মাঝে সশব্দে চড় মারলেন। করবি থাকায় এ যাত্রায় বেশি মারতে পারলেন না, কিন্তু মেয়ের পায়ে ব্যথা শুনতে মহিলার রণমূর্তি থিতিয়ে গেল। পৃথিবীর সবচেয়ে বেশি আদরে হলো তৎক্ষণাৎ, বাকি পটুকু সেই হলো মেয়ের ভরসার কাঁধ। করবি হুতুমের হাত ধরে বেশ দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ গলির মোড়ে হিরণকে দেখেছে সে আজ হিরণ চুপচাপ, হুতুমকেও কিছু বলেনি, না বলেছে বিন্দুকে। করবীর তো ভয়ে পেট মোচড় দিচ্ছে। ভার্সিটিতে ওই দৃশ্যের পর হিরণ অবশ্য সাথে সাথে ভার্সিটি ত্যাগ করেছিল, কিন্তু সারাটা দিন ভয় কাটাতে হয়েছে করবীকে। এই বুঝি হিরণ আক্রোশে ফেটে পড়ে ভয়ঙ্কর কিছু বলে ফেলল। অপরাহ্নের ডাহুক তখন বিরহী স্বরে ডাকছে খুব দূরে। করবী নতুন টিউশনির বাসাটা থেকে বের হলো। এত অমায়িক অভিভাবক সচরাচর দেখাই যায় না এই শহরে। এত অসাধারণ একটা টিউশনি পেয়ে যাবে হুট করে, তা তার কল্পনাতেও ছিল না। বিকেলের গগনবক্ষ নীলাভ হওয়ার কথা হলেও এখানের আকাশ রংহীন। গম্ভীর বাউন্ডুলে মেঘের আনাগোনায় ভরে গেছে আকাশ। বিকেলটাকেই যেন সন্ধে মনে হচ্ছে। করবী ছাতা আনেনি সঙ্গে। বের হওয়ার সময় আকাশ ছিল ঝকঝকে পরিষ্কার। হুট করে আকাশের মন উদাস হবে সে কীভাবে জানবে? টিউশনির বাসা থেকে বেরিয়ে সে বড় রাস্তায় উঠল। এখন একটা মোবাইল শপে যাবে, একটা মোবাইল কিনতে হবে। যেমন ভাবনা তেমন কাজ। ব্যস্ত পায়ে বড় রাস্তায় উঠেই সে একটি মোবাইল শপে ঢুকলো। ৩৫০০ টাকা দিয়ে একটি সুন্দর মোবাইল কিনে নিল, বাটন ফোন। মোবাইল কিনে শপ থেকে বেরোতেই দেখে ঝুম বৃষ্টিতে ডুবে আছে শহর। আকাশ ডাকছে ঘন ঘন। করবীর ছোট্ট মুখটি ফ্যাকাশে হলো। কিছুদিন পর পরীক্ষা। এখন সর্দি জ্বর বেঁধে গেলে সমস্যা, তার উপর হাতে এখন টাকাও নেই। করবীর চিন্তিত মুখ শুকিয়ে এলো। এত সুন্দর বৃষ্টিও তার কাছে বিরক্তির ঠেকলো। ঠিক তখনই পরিচিত পুরুষালী ভরাট কণ্ঠ ভেসে এলো। কি করছো? কণ্ঠটি তিমিরের। করবীর সেটা মুখস্থ, তাই তো তৎক্ষণাৎ ঘাড় ঘোরালো না, রয়ে শোয়ে ঘোরালো। স্মিত হেসে উত্তরে বলল, অপেক্ষা করছি। তিমির হাসলো, ডান ভ্রু উঁচু করে বলল, কার? বৃষ্টি কমার। তিমির এবার এগিয়ে এলো, দাঁড়ালো খুব নিকটে, একদম পাশাপাশি, নড়লে চড়লে গায়ের সাথে গা লেগে যাওয়ার মতন কাছাকাছি। নিকটে এসে নিঃশব্দে করবীর ডান হাতে থাকা বাজারের ব্যাগটা নিয়ে নিল। করবী বাঁধ সাধল, আমি পারবো। তিমির তেমন গা করলো না কথাটা, এক পলক তাকালো কেবল। করবী এই টিউশনে বাসায় আসার আগেই বাজার করেছিল। ঘরে বাজার ফুরিয়েছে অনেক দিন, তাই বাজার দিয়ে আসার সময় প্রায় পুরো মাসের প্রয়োজনীয় জিনিস মোটামুটি কিনে নিয়েছিল। এমন বৃষ্টি হবে জানলে কখনোই কিনতো না। তিমির করবীর থেকে একটু নামমাত্র সামনে দাঁড়ালো, এমনভাবে দাঁড়ালো যে বৃষ্টির ছাট আর গায়ে লাগলো না মেয়েটার। তিমিরের দৃষ্টি মেয়েটার দিকেই, টান টান কণ্ঠে শুধালো, এই দোকানে এসেছিলে কেন? করবী আদ্র স্বরে জবাব দিল, বোনের জন্য মোবাইল কিনতে। তোমার বোনও আছে? করবী ওপর নিচ মাথা নাড়ালো, অর্থাৎ আছে। সময় পেরোলো নিজ গতিতে। বৃষ্টি কমার বিপরীতে তা পাল্লা দিয়ে কেবল বাড়লই। তিমির এবার আল গোছে করবীর হাতটা ধরলো, ধীর কণ্ঠে বলল, সামনে আমার গাড়ি আছে, এখানে দাঁড়িয়ে থাকলে লাভ হবে না, চলো তোমাকে বাসে পৌঁছে দেই। করবী কিং কর্তব্য বিমূঢ়। আপনার গাড়ি থাকলে এতক্ষণ দাঁড়িয়ে ভিজছিলেন কেন? তিমির হাসলো নৈশব্দে, মেয়েটার মায়া মায়া চোখে তাকিয়ে বলল, তোমাকে ভেস্তে দেবো না বলেই। করবীর হতবম্ব স্বর। তাহলে তো প্রথমেই গাড়ির কথা বলতে পারতেন। তিমির এবার মেয়েটার বোকা বোকা দৃষ্টি দেখে শব্দ করেই হাসলো। মেয়েটার মাথায় আদরে হাত রেখে বলল, প্রথমেই গাড়ির কথা বললে গল্প বাড়ার আগেই তো সমাপ্তি হতে। আমি তো কেবল তোমার সঙ্গ চাওয়ার বাহনাই খুঁজছিলাম। অম্বরে বিজলি চমকালো এবার রূপালি আলোয়। মেয়েটার মায়া মুখের লজ্জাবৃত ছন্দ দৃষ্টি এড়ালো না তিমিরের। আজকাল তার ওই মুখেতেই যে শান্তি লাগে, বোঝাবে কেমন করে?